আলো ফটো তড়িৎ ক্রিয়া যে সূত্রটা আমরা পড়ছিলাম, ই মানে আপতিত আলোর শক্তি সমান ডব্লিউ নট প্লাস ই কে, এই সূত্রটার আজকে আমরা যে জিনিসটা করব, দুইটা জিনিস করব। প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা লেখচিত্র দেখবো, একটা এই সমীকরণটার লেখচিত্র। এখন তার আগে আমরা একটু দেখি, ই এর পরিবর্তে আমরা বসাইতে পারি এইচ এফ, ডাব্লিউ নট এর পরিবর্তে বসাইতে পারি এইচ এফ নট, আর গতিশক্তির পরিবর্তে বসাইতে পারি আমরা হাফ এম ভি স্কোয়ার। এরপরে আবার এখানে এফ এর পরিবর্তে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এসি বাই ল্যামডা বসাইতে পারি। তাহলে এসি ডিভাইডেড বাই ল্যামডা বসাইতে পারি, এখানে বসাইতে পারি এসি ডিভাইডেড বাই ল্যামডা নট, আর এখানে যথারীতি হাফ এম বি স্কোয়ার। এখানে হাফ এম বি স্কোয়ারের পরিবর্তে আমরা আরো একটা জিনিস বসাতে পারি, এই জিনিসটা আমরা আজকে দেখবো। ইভি নট কিছু পড়াইছি এরকম, ইভি নট টাইপের আশা করি কিছু পড়ে নাই, না পড়ে নাই। তো ওই জিনিসগুলো আমরা আজকে দেখবো। তোমরা এই তিনটা জিনিস, এই সমীকরণটার লেখচিত্রটা আমরা এঁকে দিচ্ছি। লেখচিত্র কিভাবে আঁকবো, কার কার মাঝখানে লেখচিত্রটা? আচ্ছা একটু হোল্ড করো, লিখে নাও, আমি এর ভিতরে একটু। তো এখানে আমরা কি করতেছি, গতিশক্তি বনাম কম্পাঙ্ক। কিসের কম্পাঙ্ক একটু খেয়াল করো, বলে দিছি আপতিত আলোর কম্পাঙ্ক। আর আমরা যদি আলো আপতিত আলোর কম্পাঙ্ক জানি, তাহলে আমি আপতিত আলোর শক্তিটাও বের করতে পারবো এইচ এর সাথে গুণ করে। তো এখন প্রথমে তোমাদেরকে আমি জিজ্ঞেস করতেছি, গতদিন আমরা যে জিনিসটা করছি সেটার আলোকে, যে তুমি কম্পাঙ্ক মানে কম্পাঙ্কের মান যত বাড়াবা তাহলে আপতিত শক্তিটা তত বাড়বে। তো এফ এর মান যখন এখানে 0, তখন কোনো প্রকার গতিশক্তি থাকবে না, মানে ওই ইলেকট্রন যেটা বের হয়ে যায় সেটার কোনো শক্তি থাকবে না, মানে গতিশক্তি থাকতেছে না। এখন যখন তুমি 0 থেকে আস্তে আস্তে এফ এর মান বাড়াবা, এফ এর মান বাড়ানোর সাথে সাথে কি ইলেকট্রনের গতিশক্তি পাবে? কেউ কি বলতে পারবা? এফ নট পর্যন্ত বড় হইতে হবে। প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, তুমি এফ এর মান বাড়াচ্ছ, তার মানে শক্তির মান বাড়তেছে। শক্তির মান বাড়লেই তো সাথে সাথে গতিশক্তি পাবা না। প্রথমে একটা শক্তি লাগে, যে শক্তিটার সাহায্যে তুমি, যেটাকে আমরা ডব্লিউ নট বলি, যে শক্তিটার সাহায্যে আমরা কি করব, ওই যে বন্ধনটা ভাঙবো। তাহলে এফ এর মান 0 থেকে বাড়তে 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 একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে ধাতুর উপর নির্ভর করে, যেটাকে আমরা বলি এফ নট, বা কি বলে থাকি, কার্য অপেক্ষক বলে থাকি। সেই কার্য অপেক্ষকের মান পর্যন্ত তার কোনো গতিশক্তি থাকবে না, কারণ এই পরিমাণ শক্তি ব্যবহার হয় কিসে, বন্ধন ভাঙার জন্য। এরপরে এফ এর মান যদি তুমি বৃদ্ধি করো, তখন বাড়তি যে এফটা তুমি দিচ্ছ, সেই এফটা বা সেই শক্তিটা তার গতিশক্তিতে রূপান্তরিত হবে। এটা হচ্ছে গ্রাফ। তার মানে কি হলো, প্রথমে এফ এর মান 0, গতিশক্তি তো জীবনও থাকবে না। এফ এর মান বাড়াচ্ছি, বাড়াতে বাড়তে বাড়তে যখন এফ নট মানে একটা নির্দিষ্ট মান আছে, সেটা ধাতুর উপর নির্ভর করে, এফ নট এর পরে গিয়ে যদি তুমি আরো এফ দাও, মানে আরো এফ দাও বলতে আরো পরিমাণ শক্তি দাও, ওই শক্তিটা তখন গতিশক্তিতে রূপান্তর হবে। তাহলে প্রথম শক্তিটা আবার প্রথম এখানে এই পরিমাণ শক্তিটা আমাদের কি কাজে লাগতেছে, সেটা হচ্ছে ধাতুর বন্ধন ভাঙার কাজে লাগতেছে। কথা কি বোঝা গেছে সবার? এটা হচ্ছে সেই গ্রাফ যেটা এই ইকুয়েশনের গ্রাফ বলা যায়। ডব্লিউ নট কতটুকু, ডব্লিউ নট হচ্ছে এই যে এই অংশটুকু জুড়ে, এইচ ইন্টু এফ নট, এই ডব্লিউ নট হচ্ছে এই অংশটা, আর এই পুরো অংশটা হচ্ছে ই। এখন এফ এর মান কত দিবা সেটা হচ্ছে ফ্যাক্ট। যেমন আমি এখানে এফ এর মান দিছি, এই যে এক্স অক্ষ বরাবর টেনে নাও, এফ এর মান হচ্ছে এটুকু পর্যন্ত ব্যবহার করছি, তার কারণে তুমি একটা কি পাইছো, এই গতিশক্তির মান পাইছি এখানে। এই হচ্ছে আমাদের গ্রাফ, বা গ্রাফটা আমরা কিভাবে আঁকবো। কথা কি বুঝে গেছে সবার? গ্রাফটা কি বুঝতে পারছো?
জি ভাইয়া। এই গ্রাফ দিয়ে কিছু ম্যাথ এসে থাকে, মানে অঙ্ক আসে আর কি, যেটা আমরা অনেক সময় লিখে কথায় লিখা আসে, অনেক সময় গ্রাফ দিয়ে আসে। যেমন ওই রকম একটা গ্রাফ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন এটা হচ্ছে আগে যে সমীকরণটা লিখছিলাম সেই সমীকরণের গ্রাফ। এখন আমরা একটা ম্যাথ দেখব এই গ্রাফ অনুসারে আর কি। ছোট ছোট একটা ম্যাথ দেখবো, মানে গ্রাফ দিয়ে আসলে কিভাবে আমরা মানগুলো বের করবো, জাস্ট ওইটা। একটু হোল্ড করো তো সবাই, একটা কল আসছে। তাহলে আমি কি করলাম, মানগুলো বসাচ্ছি। এটা হচ্ছে এফ নট, এখানে হচ্ছে এ। এখন এ বিন্দুর কিন্তু একটা স্থানাঙ্ক আছে। স্থানাঙ্ক আশা করি সবাই জানো, মানে বোঝো আর কি। স্থানাঙ্ক বুঝি তো নাকি? হ্যাঁ বুঝি। আমি স্থানাঙ্ক দিয়ে দিচ্ছি। আহ মানটা আশা করি বুঝতেছো। 5 × 10⁻14 কমা 6 ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রথমে যেই মান সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর মান, আর পরে যেই মান সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মান। তাহলে একটু খেয়াল করে দেখো, এ বিন্দু বলতে এখানে যে বিন্দুটা, সেই বিন্দুর এক্স অক্ষ বরাবর মান এবং ওয়াই অক্ষ বরাবর মান তোমাকে দেওয়া আছে, অর্থাৎ স্থানাঙ্ক দেওয়া আছে। এক্স অক্ষ বরাবর যে মান, সেই মানটা বেসিক্যালি কম্পাঙ্ক নির্দেশ করতেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে এই বরাবর কম্পাঙ্ক নির্দেশ করতেছে এই বিন্দুতে। আচ্ছা গেল। তারপরে এই বিন্দুতে ওয়াই অক্ষে মান যেটা, সেটা তোমার গতিশক্তি নির্দেশ করতেছে। তার মানে তুমি একটু খেয়াল করে দেখো, তোমাকে ইনডাইরেক্টলি দুইটা মান দেওয়া আছে। একটা হচ্ছে কম্পাঙ্কের মান দেওয়া আছে, তুমি লিখলা কম্পাঙ্ক। আচ্ছা প্রশ্ন তো করি নাই। প্রশ্ন হচ্ছে এফ নট এর মান কত? এফ নট এর মান মানে কি সূচন কম্পাঙ্ক কত? তাহলে তোমাকে এফ এর মান দেওয়া আছে 5 × 10⁻14 হার্টজ। আর তোমাকে গতিশক্তি দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে, সেটাকে কিসে নিয়ে যাব? জুলে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাই? কেউ কি জানো ইলেকট্রন ভোল্ট থেকে কিভাবে কিভাবে জুলে নিয়ে যাই? কালকেই তো শিখাইলেন। 1.9 × 10 ইনভার্স 1.6 × 10 ইনভার্স 19 দিয়ে গুণ করে। হ্যাঁ, এই তো গুণ করে দিছি, তাহলে জুলে চলে গেছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদেরকে যে জিনিসটা বের করতে বলছে অলরেডি কিন্তু আমরা বুঝে ফেলতেছি, মানে কিভাবে কি করতে হবে। তাহলে এফ দেওয়া আছে। এফ মানে কি আপতিত নাকি অন্য কোনো কিছু? এফ নট ছাড়া বাকি যত এফ আছে সবগুলো হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক। তাহলে আপতিত আলোর কম্পাঙ্ক যদি আমাদেরকে দেওয়া থাকে, তাহলে আমরা কি বের করতে পারি? ই বের করা যায় না? ই। তাহলে এফ নট আছে কার ভিতরে? ডব্লিউ নট এর ভিতরে। তাহলে আমরা আগে সূত্রটা লিখবো, ই ইকুয়াল টু ডব্লিউ নট প্লাস ই কে। এখন এফ নট আছে ডব্লিউ নট এর ভিতরে, তাহলে ডব্লিউ নটটাকে আমরা আগে আলাদা করি। এখন তুমি যে বাদ বাকি মানগুলো বসাই দিলে হয়ে যাচ্ছে। মানে এটাও এক প্রকার ম্যাথ, সেটা তোমাকে গ্রাফ দিয়ে দিতে পারে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য এই অংশটা করা আর কি। মান বসাবা, মান বসাই এইচ দ্বারা ভাগ করে দিবা, তাহলে তুমি এফ নট পেয়ে যাবা, এইচ এফ মাইনাস ই কে। দেখি মানগুলো সবাই বসাও, বসিয়ে কত আসে আমাকে একটু বলো। এইচ এর মান 6.63, 10 ইনভার্স 34। এফ এর মান দেওয়া আছে 5 × 10⁻14 হচ্ছে মাইনাস 1.6 × 10 ইনভার্স 19 × 6 ডিভাইডেড বাই এইচ এর মান।
কত আসছে রে? হ্যাঁ মাইনাস আছে। হ্যাঁ আসলে কি মাইনাস আসে নাকি? ভাইয়া মাইনাস আসতেছে। তার মানে আমি মান ধরাতে ভুল করছি। আচ্ছা তাই আপনি বুঝছো তো ব্যাপারটা, মানে ওই 6 ইলেকট্রন ভোল্ট দেওয়া উচিত হয় নাই, এখানে 2 দিলে ঠিক হইতো। আচ্ছা 2 ধরে করো তো, 6 ইলেকট্রন ভোল্ট না, গতিশক্তির মানটা আর কি 2 ধরে করো। সিক্স না 2 ধরে করো, 6 দেওয়া তো একটু এখন বেশি ঠিক হয়ে আছে গেছে। ভাইয়া। তাহলে কি আসে? জি ভাইয়া। এখন আসছে? আসছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার পরেরটাতে যাই। যেটা বলতেছিলাম ইভি নট বা নিবৃত্তি বিভব বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা আমরা আজকে এটার সাথে পরিচয় করাই দিব তোমাদের। এই জন্য আমরা একটা বর্তনী আঁকতেছি। আমরা ধাতুর উপরে আলো ফেলছি, আলোক শক্তি। আলোক শক্তি, আলোক শক্তিকে আমরা প্রকাশ করি ই দ্বারা, আর ই সমান আমরা লিখি এইচ এফ অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। হচ্ছে আলোক শক্তিকে আমরা এইভাবে লিখে থাকি। আচ্ছা তো আলোটা এসে ধাতুর উপর পড়লে কি হয় আমরা যেটা জানি, যে প্রথমে যে ইলেকট্রনের উপর এসে পড়বে সেই ইলেকট্রনকে কি করবে, নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করবে, কিছু শক্তি ব্যয় করবে, সেই শক্তির নাম হচ্ছে কি শক্তি? কার্য অপেক্ষক। তারপরে ধাতু থেকে ইলেকট্রনগুলো চলে যাবে। এখন ইলেকট্রনগুলো তো বিভিন্ন দিকে যেতে পারে না, এটা তো নির্দিষ্ট না যে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে। এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, যে কোনো দিকে যেতে পারে। এখন আমরা চাচ্ছি না যে সে যে কোনো দিকে যাক। এই লক্ষ্যে আমরা এই যে এই প্রান্তটাকে ব্যাটারির পজিটিভের সাথে আর এই প্রান্তটাকে ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত করে দিলাম। তাহলে সুবিধাটা কি হইলো? সুবিধা হলো যে ইলেকট্রনগুলো আশেপাশে দিয়ে যাওয়ার কথা সেগুলো কি করবে, এই পজিটিভ ধনাত্মকের সাথে লাগানোর কারণে সে ধনাত্মক চার্জে চার্জিত হবে এবং ইলেকট্রনগুলো এই পাতে চলে আসবে, এই প্রান্তে এসে জমা হয়ে যাবে। মানে এই প্রান্তে ছুটে আসতেছে, মানে এদিকে যেতে চাইলে সে এখন এদিকে যাবে না, আকর্ষণের কারণে সেই জায়গায় চলে আসবে। তার মানে এর ভিতর দিয়ে ইলেকট্রন এসে 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 এই ব্যাটারি বা যেটা রাখতেছি তার ভিতরে এসে জমা হবে। তাহলে আলো ফেললাম, ধাতুর প্রথমে ইলেকট্রন কি করলো, বন্ধন ভাঙলো, ভাঙার পর সে ছুটে চলে যেতে চাচ্ছে, অন্য যে কোনো দিকে না গিয়ে সে এই প্রান্তে যাবে, কারণ সেটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আকর্ষণের কারণে। তারপর ইলেকট্রনটা এখানে এসে জমা হয়ে এদিকে এসে এই যে ব্যাটারি রাখলাম সেই ব্যাটারিতে এসে জমা হবে। এরকম অনেকগুলো অচার্জিত ব্যাটারিকে আমরা চাইলে কি করতে পারবো, চার্জিত করতে পারবো। চার্জ গুলো আমরা সেই ব্যাটারিতে এনে 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 জমা করব। এরপরে এই ব্যাটারিটা এখানে খুলে নিয়ে আমি অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারি, যেটা সৌর বিদ্যুতের একটা মডেল বলতে পারো তুমি এটাকে। সৌর বিদ্যুতে এই ঘটনা ঘটে, আলো এসে পড়ে, আলো থেকে ইলেকট্রন যায়, সেই ইলেকট্রন গুলোকে আমরা জমা করে রাখি। ওই জমাকৃত ইলেকট্রন গুলোকে আমরা বিভিন্ন, যদি কেউ ফ্যান চালাইতে চাও ফ্যানের সাথে লাগাবা ব্যাটারিটাকে, লাইট জ্বালাইতে চাইলে লাইটের সাথে, যে যে যেটা চালাইতে চাইবে আর কি, সেটার সাথে আমরা কি করে দিব, সংযুক্ত করে দিব। কথা কি বুঝাচ্ছে আমার? তাহলে এই যে ইলেকট্রন গুলো এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? তারা একটা শক্তি নিয়ে যাচ্ছে, যে শক্তিটাকে আমরা বলি
গতিশক্তি। আর আমি এখানে একটা অ্যামিটার লাগাইছি, তাহলে এই যে ইলেকট্রন গুলো যাচ্ছে তার মধ্য দিয়ে এখানে এসে জমা হচ্ছে, তাহলে আমি বলতে পারবো কি হচ্ছে, অ্যামিটার আমাকে একটা মান দেখাবে যে কত পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার একটা রিডিং বা পাঠ আমাকে সে দেখাবে। তো এখন আমি একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ইলেকট্রন গুলো আসতেছে, এবার আমার হঠাৎ করে মনে হলো আমি ইলেকট্রন গুলোকে ব্লক দেব, মানে তাকে আসতে দেব না। তো আসতে না দেওয়ার জন্য আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি ব্যাটারিটাকে উল্টো লাগালাম, উপরে চিত্রে যেভাবে আছে সেভাবে না লাগিয়ে আমি একটু উল্টো ভাবে লাগাইতে যাচ্ছি ব্যাটারিটাকে। তাহলে আলো তো দিলাম না, তাহলে ঘটনা কি করতেছে, আলো আসতেছে আগের চিত্রটার মধ্যে, জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করে বসাইছি। কেন বসাইছি আমি একটু বলতেছি। আচ্ছা, আলোটা আসতেছে ধাতুর উপর পড়ছে, ধাতু থেকে ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, আসতেছে নরমালি। এখন আমি কি করলাম, এখানে যে ব্যাটারিটা বসাইছি তার বিভব আমি প্রথমে দেই নাই, আমি বিভবের মান প্রথমে আমি জিরো দিলাম, 0 ভোল্ট দিলাম। তার মানে কোনো বিভব তুমি দাও নাই, তাহলে আমি ধরে নিলাম যে এট এ টাইমে 20টা ইলেকট্রন আসতেছে, এই দিক থেকে আসতেছে 20টা ইলেকট্রন। তুমি আবার ভাবিও না যে ভাইয়া এখানে তো এখন নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করছি, তাহলে তো এগুলো আসার কথা না। আমি বলছি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলেই যে আসবে না, ব্যাপারটা এমন না। সেটা হচ্ছে তুমি যদি কোনো বিভব না দাও, অর্থাৎ ব্যাটারিটা যদি তুমি অন না করো, তাহলে তো ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করবে না। এরপর আমি কি করলাম, তার ভোল্টেজটা একটু বৃদ্ধি করা শুরু করলাম, 0 ভোল্ট থেকে বৃদ্ধি করে আমি তাকে 1 ভোল্টে নিয়ে গেলাম। তাহলে 1 ভোল্টে নিলে কি হবে, ভোল্টেজ বাড়ানোর কারণে এই পাশ থেকে আমি ইলেকট্রন প্রেরণ করা শুরু করলাম। আমি ধরে নিলাম আগে এই যে এই পাশ দিয়ে যে ইলেকট্রন গুলো আসতেছে যে ধাতু থেকে, ধরে নিলাম যে আগে 20টা ইলেকট্রন আসতো, প্রতি সেকেন্ডে 20টা ইলেকট্রন আসতেছে। আমি ভোল্টেজটা বাড়ানোর সাথে সাথে এই পাশ থেকে আবার কি যাওয়া শুরু করছে, ইলেকট্রন যাওয়া শুরু করছে। আমি ধরে নিলাম যে 5টা ইলেকট্রন যাচ্ছে। তাহলে এদিক থেকে যদি 5টা ইলেকট্রন যায়, সেই এই পাশ থেকে যে 20টা আসতেছে, ওই 20টার মধ্যে থেকে 5টাকে ব্লক দিয়ে দিবে না? জি ভাইয়া। তাহলে এখন কয়টা আসবে, 15টা আসবে। তাহলে আগে আসতো 20টা, অ্যামিটার আমাকে পাঠ দিত যে তড়িৎ প্রবাহের মান এত। এখন কমে যাওয়াতে তড়িৎ প্রবাহের মান আসতে কি হবে, রিডিং আমরা অ্যামিটার থেকে বুঝতে পারবো যে আস্তে আস্তে তড়িৎ প্রবাহ কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। এখন বিভবের মান তুমি 1 ভোল্ট থেকে বাড়িয়ে যদি 2 ভোল্ট করো, যদি 3 ভোল্ট করো, যত ভোল্টেজ তুমি বাড়াচ্ছ আস্তে আস্তে ইলেকট্রন আসার প্রবাবিলিটিতে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না? কারণ তুমি এই পাশ থেকে বেশি পরিমাণ ইলেকট্রন এখন প্রেরণ করতেছো। তার মানে এই যে ইলেকট্রন গুলো এই পাশে আসার কথা সেগুলোকে তুমি ব্লক দিচ্ছ। তাহলে এখন ভোল্টেজ বাড়াইতে 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 এমন একটা ভোল্টেজ আছে, আমি এখন বোঝানোর জন্য ধরে নিলাম যে 4 ভোল্ট। আমি যখন 4 ভোল্টে যাব তখন এই পাশ থেকে 20টা ইলেকট্রন যাবে, এই পাশ থেকে 20টা ইলেকট্রন আসতেছে, তাহলে কি হবে? তাহলে তড়িৎ প্রবাহ শূন্য দেখাবে। হ্যাঁ, তাহলে কোন প্রকার ইলেকট্রন আসতে তড়িৎ পারবে না এই পাশে। তার মানে প্রবাহিত হবে না। তাহলে অ্যামিটার কি করবে, অ্যামিটার বলবে যে কোনো প্রকার তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তাহলে ইলেকট্রন গুলো যে এই পাশ থেকে এখানে আসতেছিল, সে একটা এনার্জি নিয়ে আসতেছিল, যেটাকে আমরা বলছিলাম গতিশক্তি। তাহলে এই গতিশক্তিটাকে, সম্পূর্ণ গতিশক্তিটাকে আমি বিভব দিয়ে কি করতেছি, ব্লক দিয়ে দিচ্ছি। তার মানে ইলেকট্রন গুলো যে শক্তি নিয়ে এখানে আসতেছিল, এই দিক দিয়ে আসতেছিল, আমি সেই শক্তিটাকে কি করে দিচ্ছি, থামাই দিচ্ছি অথবা ব্লক দিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে বিভবটা দেওয়ার কারণে এই গতিশক্তির মানটা কি হয়ে যায়, বা এই গতিশক্তি বা ইলেকট্রন গুলোকে আমি কি করে ফেলতে পারি, ব্লক দিয়ে ফেলতে পারি, অর্থাৎ নিষ্ক্রিয় করে দিতে পারি আর কি। সেই বিভবের নাম হচ্ছে নিবৃত্তি বিভব। যেমন এখানে নিবৃত্তি বিভবের মান হচ্ছে 4 ভোল্ট। তো এই নিবৃত্তি বিভবকে প্রকাশ করা হয় ভি দিয়ে, ছোট করে একটা নট দেওয়া হয়, ভি নট, সেটাকে আমরা বলবো নিবৃত্তি বিভব। নামটা কি? এখন কথা হচ্ছে আমরা এই বিভবটা কেন প্রয়োগ করবো, এটা এখানে আমাদের লাভ তো আমি কোনো কিছু দেখতেছি না, এখানে আমাদের শুধু লস হচ্ছে। এই বিভবটা প্রয়োগ করে আসলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি পরিমাণ বা কত শক্তির
ইলেকট্রন আসতেছে বা ইলেকট্রন গুলো শক্তি কত বা তড়িৎ প্রবাহের বা তড়িৎ শক্তির মান কত সেটা আমরা জানতে চাই আর কি। বেসিক্যালি কাজ হচ্ছে এটা। এই যে ইলেকট্রন গুলো আসতেছে কি পরিমাণ শক্তি নিয়ে আসতেছে সেই শক্তিটা আমরা আসলে জানতে চাই, তখন আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করি, তখন আমাদের নিবৃত্তি বিভবের প্রয়োজন হয়। তাহলে নিবৃত্তি বিভবের সাহায্যে আমরা কি করি, ধাতু থেকে কি ইলেকট্রন গুলো কি পরিমাণ শক্তি নিয়ে আমাদের কাছে আসতেছে, মানে জমা হচ্ছে ব্যাটারির মধ্যে কি পরিমাণ শক্তি নিয়ে এসে জমা হচ্ছে, সেই জিনিসটা জানার জন্য আমরা নিবৃত্তি বিভবটা ব্যবহার করি। তো এখন বিভব আর শক্তি কিন্তু একই রাশি না, ভিন্ন রাশি। যেমন বল এবং সরণ, তাহলে তুমি বল আর সরণকে কখনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু কি করতে পারবা? করতে পারবা না, কারণ তারা একই জাতীয় রাশি না। তুমি বলের সাথে বলের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো। তো সেম ভাবে গতিশক্তি হচ্ছে শক্তি আর ভি হচ্ছে বিভব, এই দুইটাকে শক্তি বানানোর জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে গতিশক্তি সমান ই ভি নট লিখে থাকি আমরা। ই মানে হচ্ছে এখানে ইলেকট্রনের চার্জ, এখানে ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ আর ভি নট মানে হচ্ছে কি নিবৃত্তি বিভব। এবং অনেকে একটা জিনিস গুলাই ফেলবা, সেটা হচ্ছে এই ইভি এর সাথে আবার কিছুক্ষণ আগে আমরা যে একটা অঙ্ক করলাম 2 ইভি ছিল, দুটার ভিতরে কিন্তু একটা তফাৎ আছে। এটা হচ্ছে মানের পরে যে জিনিসটা বসে সেটা হচ্ছে একক, যেমন এটা হচ্ছে ইউনিট আর এটা হচ্ছে সমীকরণ। সমীকরণে এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে কি বিভব, এটা হচ্ছে বিভব। কি বিভব? নিবৃত্তি বিভব। কিন্তু একক তো তুমি এক একক থেকে আরেক এককে চলে যেতে পারো। ইলেকট্রন ভোল্ট থেকে যেরকম আমরা জুলে যাই, ইলেকট্রন ভোল্ট এককটা হচ্ছে শক্তির একক। আর এটা হচ্ছে ইকুয়েশন এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, চার্জের মান আশা করি জানো 1.6 tan inverse 19। আর ভি নট এটা হয়তো তোমাকে বলে দেওয়া থাকবে অথবা সামথিং কিছু আর কি। তাহলে আলোর ফটো তড়িৎকে আমরা আরো একটা জিনিস জানলাম যে ইলেকট্রনের গতিশক্তির পরিবর্তে আমি চাইলে ই ভি নট বসাইতে পারি, যেখানে ভি নট হচ্ছে নিবৃত্তি বিভব। তো নামের সাথে এর কাজের কিন্তু একটা মিল আছে। যদি বলো কিসের? নিবৃত্ত করা মানে কি? ক্ষুধা নিবারণ করা, নিবৃত্ত করা মানে দমাই দেওয়া। তাহলে আমরা এই বিভবের সাহায্যে ইলেকট্রনের গতিশক্তিটাকে কি করতেছি? দমাই দিচ্ছি না, মানে নিষ্ক্রিয় করে দিচ্ছি। এই কারণে এটার নাম কি? নিবৃত্তি বিভব। তো এইভাবে ডিটেলসে মনে না রাখলেও তুমি এইভাবে মনে রাখবা যে গতিশক্তি এবং ই ভি নট কি হচ্ছে? সমান হচ্ছে, যেখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর ভি নট হচ্ছে নিবৃত্তি বিভব। তো এখন আমরা যে সমীকরণটা পড়ছি যে ই ইকুয়াল টু ডব্লিউ নট প্লাস ই কে, ই এর পরিবর্তে আমরা এইচ এফ বসাই, ডব্লিউ নট এর পরিবর্তে আমরা এইচ এফ নট বসাই। এখন গতিশক্তির পরিবর্তে তুমি ই ভি নট বসাইতে পারবা। কথা কি বুঝে গেছে কি বলছি? জি ভাইয়া। তাহলে কখনো যদি আমাকে নিবৃত্তি বিভব দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি ওই ইলেকট্রনটা কত বেগে যায় এখান থেকে আমি সেটাও বের করতে পারি। যেমন ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ই ভি নট। তাহলে এখান থেকে ভি স্কোয়ার সমান কি লেখা যায়? 2 ই ভি নট ডিভাইডেড বাই এম রুট ওভার, আচ্ছা স্কোয়ারটা উঠাই দিই। ভি ইকুয়াল টু 2 যায় গুণ হবে, এম দ্বারা ভাগ হবে, উপরে রুট হবে 2 ই ভি নট ডিভাইডেড বাই এম। তাহলে এটা হচ্ছে ভি নট এর সাথে কিসের সম্পর্ক? বেগের সম্পর্ক। এই বেগটাকে বোঝার জন্য তুমি ছোট হাতের ভি লিখো, তাহলে দুইটা আবার গুলাই ফেলবা। এটা হচ্ছে বিভব, এটা হচ্ছে বেগ। ভি ইকুয়াল টু রুট ওভার 2 ই ভি নট, এটা হচ্ছে নিবৃত্তি বিভব ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর। এটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরও আশা করি তোমরা জানো, এটা হচ্ছে 9.1 tan inverse 31। কারো কোনো সমস্যা থাকলে শেয়ার করো, তাহলে আমরা অঙ্কে যাব। কারো সমস্যা থাকলে শেয়ার করো। ভাই লাস্টের দুইটা লাইন আরেকবার বলেন। কোন দুই লাইন এগুলা? জি ভাইয়া। ওই তো ইকের পরিবর্তে হাফ এম বি স্কয়ার বসাইছি, সেখান থেকে ভি সমান কি ইকুয়েশন সেটা বের করছি আর কি। কারণ এই ইকুয়েশনটা মনে রাখতে পারো, নাইলে সবসময় এরকম ভাবে বের করতে পারো। জি ভাইয়া বুঝছি। তো আমরা এখন ম্যাথে যাব। এখন ম্যাথের ভিতরে আমাদের সব কিছু আসবে, টোটাল যত ধরনের যত কিছু দরকার
আলোর ফটো তড়িৎ ক্রিয়ার জন্য এখন আমরা মোটামুটি সব জানি। তো ওই জিনিসগুলো ব্যবহার করে এখন আমাদের সব সামনের সকল অঙ্ক করতে হবে। তো প্রথমে আমি কিছুক্ষণ আগে যে গ্রাফ দিয়ে আমরা অঙ্ক করছি সেই গ্রাফের একটা ম্যাথ তোমাদেরকে দিব, একটা না মানে দুইটা একসাথে দিচ্ছি। ভাইয়া ঝাপসা দেখাচ্ছে, কি লিখছেন একটু মুখে বলেন। এদিকে কম্পাঙ্ক, এদিকে গতিশক্তি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। প্রথমটাকে লিখলাম ধাতু 1 আর দ্বিতীয়টা হচ্ছে ধাতু 2। মানগুলো আমরা একটু পরে দিচ্ছি, আচ্ছা লিখে দিই। তারপরও এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে তো এখন সেখান থেকে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিলাম 8 × 10⁻14 2.5 ইলেকট্রন ভোল্ট এবং 12 × 10⁻14 2.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এ এর জন্য x অক্ষ বরাবর মান হচ্ছে এই জায়গায়, বি এর জন্য x অক্ষ বরাবর মান হচ্ছে এই জায়গায়। তাহলে এই যে এই বিন্দুগুলো, তাহলে প্রথম ধাতুর জন্য এটা কার সূচন কম্পাঙ্ক হবে না? প্রথম ধাতুর জন্য এটা জি ভাইয়া। তো সেটাকে আমরা এফ নট লিখলাম, আর দ্বিতীয় ধাতুর জন্য যেটা সেটাকে এফ নট লিখে একটা প্রাইম দিয়ে দিলাম। তাহলে প্রথম ধাতুর জন্য কার্য সূচন কম্পাঙ্ক হচ্ছে এফ নট, আর দ্বিতীয় ধাতুর জন্য হচ্ছে এফ নট প্রাইম। এখন দেখো এ বিন্দুর এক্স অক্ষ বরাবর এখানে আসে, আর বি বিন্দুর জন্য এক্স অক্ষ বরাবর এখানে আসে। তাহলে মান দুইটা কেমন আছে? ভিন্ন আছে। দেখো এক্স অক্ষ বরাবর মান, এক্স অক্ষ বরাবর, বাট দুজনের আবার ওয়াই অক্ষ বরাবর মান কি? সমান। ঠিক আছে, এই কারণে দুজনের ওয়াই অক্ষের মানটা 2.5 ইলেকট্রন ভোল্ট 2.5 ইলেকট্রন ভোল্ট কি আছে? একই আছে। এখন প্রশ্ন কি, এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া যায়, আমি তোমাকে একটা কোশ্চেনই দিচ্ছি, সেটা হচ্ছে দুজনের কার্য অপেক্ষক নির্ণয় করো। ধাতু দ্বয়ের সূচন কম্পাঙ্ক নির্ণয় করো। ধাতুদ্বয়ের সূচন কম্পাঙ্ক নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্ন। তার মানে এফ নট এবং এফ নট প্রাইম তোমাকে নির্ণয় করতে বলছি। তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে একটা একটা নিয়ে কাজ করবা। প্রথমে প্রথম ধাতুর বিন্দুর নাম হচ্ছে এ, এরপর দ্বিতীয় ধাতু তার বিন্দুর নাম হচ্ছে বি। তুমি এগুলো ধরে একটা একটা করে করবা, করতে পারবা? কিছুক্ষণ আগে যেভাবে একটা অঙ্ক করে দিছিলাম স্থানাঙ্ক দিয়ে, পারবা না? ভাইয়া বি এর মানটা একটু বলেন তো। বি হচ্ছে 12 × 10⁻14 কমা হচ্ছে 2.5 ইলেকট্রন ভোল্ট, 12 × 10⁻14। এই অঙ্কটা কি পারবা? জি ভাইয়া পারবো। দেখি করো, করে আমাকে মানগুলো বলো, এফ নট এবং এফ নট প্রাইমের মানগুলো বলো। F naught equal to 1.96 into 10⁻14 14
এরপরে এফ নট প্রাইম, কারো যদি না মিলে থাকে তাহলে কিন্তু বলবা। সেকেন্ডটার মান আসবে 5.96 ইন্টু 10⁻14 হার্জ। আগেরটার মতোই দেখতে, জাস্ট একটু চেঞ্জ, ওইটার মতো করে তুমি একটা এসডব্লিউ করবা। যে বাঁকা হয়ে গেছে একটু, বুঝে নিও আর কি। এখানে এই বিন্দুর স্থানাঙ্কটা শুধু আমি দিয়ে দিছি 8 ইন্টু 10⁻14। আর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে সেটা তোমাকে দেখাইতে হবে। ঠিক আছে, সবার আশা করি লিখা হয়েছে। লিখানো হলে ভিডিও দেখে 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 লিখে নিও। একটা গ্রাফ দিছি, এটা খেয়াল করবে, এটা লম্ব। লম্ব টানলাম এখানে, এখান থেকে এখানে লম্ব। এটা হচ্ছে এফ নট প্রাইম, এটা হচ্ছে এফ নট। আচ্ছা, ধাতু 1 2 লিখে দেই। এটা হচ্ছে ধাতু 1, এটা হচ্ছে ধাতু 2, ধাতু 1 ধাতু 2 হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝাচ্ছে? ভাইয়া এই বিন্দু স্থানাঙ্ক কত লিখছেন? 8 ইন্টু 10⁻14, 2। এটা কি সবার সমস্যা হচ্ছে? কেউ বুঝতেছো না? ভাইয়া আমার এখানে ঝাপসা দেখাচ্ছে শুধু। আচ্ছা, তো আমরা যেটা শুরু করব আজকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এক্স রে। এক্স রে মোটামুটি আমরা পড়ছি, যেটা ওই আমরা এক্স রে মেশিনের সাহায্যে নিজে যে এটা করে থাকি আর কি, হাড় ভাঙছে কিনা বা যে ব্যাপারগুলা, সেই এক্স রেটা কিভাবে উৎপাদন করা হয় সেই জিনিসটা আমরা আজকে দেখব। এক্স রে উৎপাদন। এক্স রেটা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়ার সম্পূর্ণ বিপরীত। ফটোতড়িৎ ক্রিয়া আমরা যা পড়ছি তার বিপরীত হচ্ছে এক্স রে।
বলছি এক্স রে হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়ার সম্পূর্ণ বিপরীত। কিভাবে বিপরীত আমি একটু বুঝাই। ফটোতড়িৎ ক্রিয়াতে আমরা কি করছিলাম, আলো এসে ধাতুর উপর পড়বে, ধাতু থেকে ইলেকট্রন নির্গত হবে, এটাকে আমরা আলোর ফটোতড়িৎ ক্রিয়া বলছি। এখন এর ঘটনাটা হবে সম্পূর্ণ উল্টা, অর্থাৎ এখন ইলেকট্রন এসে ধাতুর উপর পড়বে, সেখান থেকে কি চলে যাবে, আলো চলে যাবে বা আলো উৎপন্ন হবে, সেই আলোটাকে আমরা বলবো এক্স রে। তার মানে এখান থেকে যে আলোটা বের হয়ে যাচ্ছে তোমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এক্স রে। তো এখন প্রথম কথা হচ্ছে তুমি এক্স রে উৎপন্ন করবা, কোনো সমস্যা নাই, বাট অবশ্যই সেটা যেন পরিবেশে না ছড়াইতে পারে। এই কারণে একটা গ্লাস টিউব বলে একটা টিউব আছে, সে তার ভিতরে একদম স্বচ্ছ, ভিতরে দেখা যায়, কিন্তু ওই এক্স রেটা যেন বের না হতে পারে, এই কারণে আমরা কি করি, এরকম একটা টিউবের ভিতরে এই ঘটনাটা ঘটাই। বাইরে কি আছে, একটা কোষ যুক্ত করলাম, তার নেগেটিভ প্রান্ত এবং তার পজিটিভ প্রান্তের সাথে ধাতু যুক্ত করলাম। এখন এখানে যে কোষটা আমরা দিলাম, সেই কোষের বিভব 30,000 থেকে 50,000 ভোল্টেজ দেওয়া হয়, ভোল্ট। এত ভোল্ট দিলে কি হবে একটু খেয়াল করো, এদিকে হচ্ছে পজিটিভ ধাতু আর এদিকে হচ্ছে নেগেটিভ। তার মানে এই পাশ থেকে কি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে না, এদিক থেকে ইলেকট্রন যাচ্ছে, অর্থাৎ তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন এই প্রান্ত এবং এই প্রান্তের মাঝখানে বিভবের পার্থক্য অনেক বেশি, 30 থেকে 50,000 ভোল্ট। তো এত ভোল্ট তো আসলে বাসাবাড়ি বা আমরা জেনারেলি দিতে পারবো না। এটার জন্য তৈরিকৃত যে যন্ত্র বা যে ট্রান্সফরমার, সেটার সাহায্যে তোমাকে এত ভোল্টেজ দিতে হবে। সেটা মানে ইন জেনারেলি আমরা করতে পারবো না, ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে হবে, তারা পারবে। তো এই বেশি বিভব পার্থক্যের কারণে এই পাশ থেকে যে ইলেকট্রন গুলো আমরা এখানে দিচ্ছিলাম, তারা কি করতেছে, এই প্রান্ত থেকে ডিরেক্ট ছুটে চলে আসতেছে এখানে। তাহলে কেন আসতেছে, কারণ আমি এখানে বিভবের মানটা অনেক বেশি দিছি। তারা যে এখান থেকে এখানে আসবে কি নিয়ে আসবে, তারা এক প্রকার গতিশক্তি নিয়ে আসবে। তাহলে কি হচ্ছে, বিভব পার্থক্য দেওয়ার কারণে এই প্রান্ত থেকে, অর্থাৎ নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন পজিটিভ প্রান্তের দিকে আকর্ষণের কারণে চলে আসতেছে। তাহলে ইলেকট্রন গুলো যে এখান থেকে এখানে যাচ্ছে, একটা গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, গতিশক্তি প্রাপ্ত হচ্ছে কার কারণে, বিভবের কারণে। তাহলে কিছুক্ষণ আগে আমরা একটা সমীকরণ লিখছিলাম, যদি তোমাদের খেয়াল থাকে, সেটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি ইজ ইকুয়াল টু ই ভি নট লিখছিলাম। ভি নট কে আমি বলছিলাম নিবৃত্তি বিভব। তাহলে এখন বলতেছি যে বিভবের মানটা নিবৃত্তি বিভব সবসময় হবে না, যখন সেটার খেয়াল বা উল্লেখ করবে তখনই নিবৃত্তি বিভব বলবা। তাছাড়া তুমি শুধু ভি লিখতে পারো। তাহলে ই কে সমান ইভি তুমি চাইলে লিখতে পারো আগের নিয়ম অনুযায়ী আর কি। তাহলে ভি মানে হচ্ছে বিভব, যেটা আমরা প্রয়োগ করতেছি 30 থেকে 50,000। ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর সেটা হচ্ছে গতিশক্তি। তার মানে এই বিভব প্রয়োগ করার কারণে ইলেকট্রন এই গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, সেখান থেকে আমরা ই কে সমান ইভি বসাইতে পারতেছি। এরপরে এই শক্তিটা নিয়ে সে ধাতুর উপরে গিয়ে পড়তেছে। তাহলে এখন ধাতুর উপরে কেন যাচ্ছে, কারণ ধাতুকে আমি পজিটিভ করে রাখছি, এই কারণে আকর্ষণের কারণে সেই ধাতুর কাছে যাচ্ছে। এখন ধাতু তো তাকে আকর্ষণের কারণে ধরে রাখবে, কিন্তু সে যে শক্তি নিয়ে যাচ্ছে, সেই শক্তিটাকে তো সে রাখতে পারবে না ধাতু, কারণ আমরা জানি ধাতু কিন্তু তাপ সুপরিবাহী। কিভাবে বুঝবা, যেমন মনে করো একটা বাস্তব একটা ঘটনা আমি তোমাকে বলি। সেটা হচ্ছে কোনো একটা দুইটা লোহার জিনিস যদি আমরা একটার সাথে একটাকে বাড়ি দিই অনেক জোরে, তখন দেখবা যে স্পার্কের সৃষ্টি হয়। স্পার্ক মানে মাঝে মাঝে আমরা স্পার্ক দেখি। স্পার্কটা কেন দেখি, কারণ তুমি যে তাকে একটার সাথে একটা বাড়ি দিচ্ছ, একটার সাথে যে একটা তাকে এভাবে বাড়ি দিচ্ছ, এই বাড়ি দেওয়ার কারণে বেসিক্যালি তুমি তাদেরকে কি প্রদান করতেছো, এক প্রকার গতিশক্তি না। এই গতিশক্তিটাই ওখানে কিসে রূপান্তর করতেছে, আলো অথবা শক্তি, যেটা বের হয়ে যায়, যেটাকে আমরা চোখে দেখি। চোখে দেখে বলে সেটাকে আমরা দৃশ্যমান আলো বলতে পারি। এখন এই যে তুমি বাড়ি দিচ্ছ একটার সাথে আরেকটা, সেটা যদি তুমি অনেক বেশি শক্তি দিয়ে দাও, অনেক বেশি গতিশক্তি দিয়ে দাও, তাহলে দেখা যাবে তাদের ভিতর থেকে আলো উৎপন্ন হবে, কিন্তু সেই আলোটা তুমি নাও দেখতে পারো। অর্থাৎ এনার্জির মান বৃদ্ধি পাইছে, তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে, ব্যাপারটা হয়ে যাবে তখন এরকম। তো এই কারণে এই যে ইলেকট্রন গুলো যে আমি তার তার গায়ে মারতেছি, বা ইলেকট্রন গুলো গিয়ে গিয়ে যে ধাতুর গায়ে আঘাত করবে, এই আঘাতের কারণে ইলেকট্রন গুলোকে সে রেখে দিচ্ছে, কারণ ধাতুটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত, মানে ধনাত্মক প্রান্তের সাথে তাকে আমি যুক্ত করে রাখছি, এই কারণে ইলেকট্রনটাকে সে ধরে রাখবে। কিন্তু এই যে তার ভিতরে যে তাপ শক্তিটা জমা হবে, বা এই যে তার ভিতরে যে গতি শক্তিটা তার ভিতরে জমা হবে, সে শক্তিটাকে রাখতে পারবে না। শক্তিটাকে সে আলো হিসেবে কি করবে, বাইরে বের করে দেবে। যে আলোটাকে আমরা কি বলবো, যে আলোটাকে আমরা বলবো এক্স রে। তার মানে এক্স রে এক প্রকার কি, আলোক শক্তি, সে আলোক শক্তি হিসেবে বাইরের দিকে বের হয়ে যেতে চাচ্ছে।
তাহলে এই যে আলোক শক্তি, যে আলোক শক্তির সমীকরণ আমরা কি জানি, E ইকুয়াল টু HF অথবা AC ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে জিনিসটা কেমন দাঁড়ালো তুমি দেখো, বিভব প্রয়োগ করছো ইলেকট্রন গ্যাসে, সে গতিশক্তি প্রাপ্ত হয়েছে। এই গতিশক্তির কারণে ইলেকট্রন ধাতুর উপরে গিয়ে পড়লো, ধাতু ইলেকট্রনকে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকার কারণে ইলেকট্রনকে রেখে দিল, কিন্তু ইলেকট্রনের শক্তিটাকে রাখতে পারতেছে না, অর্থাৎ গতিশক্তিটাকে সে রাখতে পারতেছে না, ওই শক্তিটা আলোর শক্তি হিসেবে চলে যাচ্ছে। তাহলে এই গতিশক্তিটাই পরে কিসে রূপান্তরিত হচ্ছে, আলোক শক্তিতে, যেটাকে আমরা ই বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স রে মূল মন্ত্র। এটা হচ্ছে আমাদের এক্স রে মূল মন্ত্র, যে আমরা এখানে যদি বিভব দেই, বিভব বাড়াই, যেমন বিভব যদি তুমি 30,000 ধরো, তাহলে যে পরিমাণ গতিশক্তি পাবে, তুমি যদি 50,000 দাও বিভব, তাহলে গতিশক্তির মান আরো বৃদ্ধি পাবে। এই যে ভি এর সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তো এখন যত গতিশক্তি বাড়বে তত কিন্তু যে আলোটা বের হয়ে যাবে, সে আলোর শক্তি কিন্তু তত বৃদ্ধি পাবে। কারো প্রশ্ন থাকলে করতে পারো, না বুঝলেও বলতে পারো। সবাই কি বুঝতে পারছো? ভাইয়া 50,000 বেশি দিলে কি হবে? 50,000 থেকে বেশি, 30,000 থেকে কম দিলে সমস্যা। সমস্যা বলতে তখন তুমি এক্স রে পাবা না। তুমি যদি 30,000 থেকে কম দাও, তাহলে এক্স রে আগে যেটা মানে অতি বেগুনি রশ্মি পাবা। আর যদি 50,000 থেকে বেশি দাও, তখন সেটা গামা রশ্মির দিকে চলে যাবে। এখন এই যে একটা রেঞ্জ আছে, রেঞ্জটা ব্যবহার করার একটা কারণ আছে, কারণ হচ্ছে সবাইকে তো তুমি এক ধরনের এক্স রে দিয়ে এক্স রে করতে পারবা না। এই কারণটার কারণে এক্স রে কে দুই ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে নাম হচ্ছে কোমল এক্স রে, আর আরেকটা এক্স রে নাম হচ্ছে কঠিন এক্স রে। কেন দুই ভাগে ভাগ করছে? যেমন তুমি মনে করো তুমি একজন মানে পূর্ণবয়স্ক মানুষ, আর একটা বাচ্চা যার মনে করো 3 মাস 4 মাস বয়স হয়েছে, তার শরীরের ভিতরে হাড় গুলো কিন্তু তখনও সুগঠিত হয় নাই, কিন্তু তোমার হাড় গুলো মোটামুটি এখন কি আছে, শক্তপোক্ত আছে। এখন তোমাকে তোমার ভিতর দিয়ে যদি এক্স রে চালনা করা হয়, তাহলে এক্স রে তোমার শরীরের সবকিছু ভেদ করতে পারলেও তোমার হাড় গুলোকে ভেদ করতে পারছে না, কারণ তোমার হাড় গুলো সুগঠিত হয়েছে। কিন্তু যে বাচ্চাটা কিছুদিন আগে জন্মগ্রহণ করছে, তার হাড়গুলো এখনো শক্তপোক্ত হয় নাই, তখন দেখা যায় ওই এক্সরেটা, কঠিন এক্সরেটা যদি তার ভিতর দিয়ে নেওয়া হয়, তাহলে তার হাড়গুলো বোঝা যায় না ঠিক মতো। যেই কারণে সবাইকে সব ধরনের এক্সরে ব্যবহার করে না, যারা একটু বাচ্চা তাদের জন্য কোমল এক্সরেটা ইউজ করা হয়, আর যারা একটু বয়স বেশি বা পূর্ণবয়স্ক তাদের জন্য আমরা কঠিনটা ব্যবহার করি। তারপরও তুমি চাইলে এদের মাঝামাঝি যে কোনোটা ভোল্টেজ বাড়াই কমাই তুমি কি করতে পারো, এক্সরে মানটা কমাইতে পারো অথবা বাড়াইতে পারো। কথা কি বুঝে গেছে? জি ভাইয়া। তো এটা হচ্ছে এক্স রে সমীকরণ। ই হচ্ছে যে আলোটা নির্গত হবে তার শক্তি, ই কে হচ্ছে যে ইলেকট্রন গুলো এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে তাদের গতিশক্তি, আর ভি হচ্ছে বিভব, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখন ই কেটা আমাদের তেমন লাগে না, আমি ই সমান সমান সরাসরি ইভি বলতে পারি, তাহলে বিভবের সাথে সরাসরি শক্তি কানেকশন আর কি। তাহলে ই সমান সমান যদি আমরা ইভি বলি, একটু খেয়াল করো, এই ই এর পরিবর্তে আমি আবার লিখতে পারি এসি ডিভাইডেড বাই ল্যামডা সমান সমান বলা যায় ই ভি। সেখান থেকে ল্যামডা সমান কি লেখা যায়, এসি ডিভাইডেড বাই ই ভি লেখা যায় কিনা দেখো। এটা কেন লিখলাম তুমি একটু খেয়াল করে দেখো, এখানে সরাসরি বিভবের সাথে আলোর সম্পর্ক, বিভব বেশি দিলে আলোর শক্তি বেশি হবে, বিভব কম দিলে আলোর শক্তি কমে যাবে, এই কারণে কোমল কঠিন। এখন এই বিভব ভি এর সাথে ল্যামডার সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক। তাহলে বিভবের মান যদি তুমি বেশি দাও ল্যামডার মান হবে কম, আর বিভবের মান যদি কম দাও তাহলে ল্যামডার মান কি হবে, বেশি হবে। তো কখনো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তখন ভি এর মান তুমি বড়টা ইউজ করবা, এরকম যদি রেঞ্জ দেওয়া থাকে আর কি। আর যদি বলে ল্যামডার মান সর্বোচ্চটা নির্ণয় করো, তখন বিভবের মান কি দিবা, সর্বনিম্ন অর্থাৎ 30,000 ব্যবহার করবা, যদি রেঞ্জ দেওয়া থাকে আর কি, এরকম রেঞ্জ আকারে যদি দেওয়া থাকে।
বুঝতে পারছি? ভাইয়া জি একবার ভাই। বলে বুঝো নাই? বিভবের সাথে ভাইয়া ল্যামডার আরেকবার সম্পর্ক উল্টা, তো উল্টা মানে ব্যস্তানুপাতিক। বিভবের মান বেশি হলে ল্যামডার মান কম, আর বিভবের মান কম হলে ল্যামডার মান বেশি। ল্যামডার মান বেশি মানে কি, তোমাকে বলবে ম্যাক্সিমামটা বের করো, আবার তোমাকে বলতে পারে ল্যামডার মান মিনিমাম সর্বনিম্নটা বের করো। তাহলে ল্যামডা যখন সর্বনিম্ন মান বের করবো তখন ভি এর মান তুমি সর্বোচ্চ উল্টাটা বসাবো আর কি, মানে সর্বোচ্চটা বসাবো, ওইটা বুঝেছি আর কি। ঠিক আছে, বুঝে গেছে? বুঝছি। তো আজকে থিওরি বলো যা বলো আজকে দুটো পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা এই এক্স রের সাথে আলোর ফটো তড়িৎ ক্রিয়ার লিঙ্ক করব, অর্থাৎ কয়েকটা ম্যাথ করব এক্স রের সাথে আলোর ফটো তড়িৎ ক্রিয়ার। তো এই কারণে দুইটা জিনিসই তুমি একটু ভালো করে দেখে আসবা। এক্স রে তুলনামূলক সহজ, এক্স রে থেকে একটা সৃজনশীল হয় না কখনো, যখন যদি সৃজনশীল হয় সেটা আবার ফটো তড়িৎ ক্রিয়ার সাথে কি হয়ে যায়, লিঙ্ক আপ হয়ে যায়। তো এই কারণে শুধু এক্স রে পড়লে লাভ নাই, এক্স রের সাথে তোমাকে ফটো তড়িৎ ক্রিয়াটা ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই অংশটুকু তোমরা বাসায় ভালোভাবে দেখবা আর কি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা কয়েকটা ম্যাথ দেখে এরপরে বাকি অংশটা পড়াবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোশ্চেন নাই?